বড় মৌসুমেও ঊর্ধ্বমুখী চালের দর চট্টগ্রামে বস্তায় বেড়েছে ১০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত। বিপাকে সাধারণ ক্রেতারা। বরগুনা কুমিল্লার পর এবার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ। কোভিডে প্রাণহানি বাড়লেও নেই সতর্কতার ছিটে ফোঁটা। এবং ক্রেতা বিক্রেতায় জমজমাট নওগাঁর সাপাহার আমের হাট। ল্যাংড়া হিমসাগর ৩৫ থেকে ৫০ টাকা কেজি, বাড়তি আমরুপালির দাম। স্বাগত এখন জনপদের আয়োজনে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। বড় মৌসুমেও চট্টগ্রামের চালের আড়তে সব ধরনের চালের বস্তা বেড়েছে ১০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত, যা অস্বাভাবিক বলছেন খোদ আড়তদাররাই। এজন্য অবশ্য কর্পোরেট প্রতিষ্ঠানের চাল মজুত, মোকামের দাম বৃদ্ধি এবং পরিবহন খরচকেই দুষছেন তারা। এছাড়া চাল আমদানিতে এলসি বন্ধ থাকাও দাম বৃদ্ধির অন্যতম কারণ বলছেন ব্যবসায়ীরা। বিস্তারিত প্রতিবেদনে। চলছে বোরোর ভরা মৌসুম, তাই চট্টগ্রামের সবচেয়ে বড় চালের বাজারে তুমুল ব্যস্ততা। প্রতিদিন অন্তত ১০০ যানবাহনে আসছে চাল। চাহিদার চেয়ে যোগানের এমন বাড়বাড়ন্তে দাম কমবে এমনটাই স্বাভাবিক, তবে বাস্তবতা ভিন্ন। বড় মৌসুমের এই সময়টাতেই বাজারে চালের সবচেয়ে বেশি সরবরাহ থাকে, কারণ বর্ষার আগমনে হাওরের প্রত্যন্ত অঞ্চল থেকেও নদীপথে আসে চাল। কিন্তু এখনই সব ধরনের চালে দাম কেজিতে বেড়েছে ৩ থেকে ৫ টাকা পর্যন্ত, যা বস্তায় ঠেকেছে ১০০ থেকে ৪০০ টাকা। এক সপ্তাহ আগে নিয়েছিলাম আপনার ৩৩০০ টাকা কাটারিয়া, তো এখন যে ৩৮০০ টাকা, ৫০০ টাকা বাড়তে। আর মেল মালিকেরা বলতেছে ধান ধানের বাজার বাড়তে। বন্ধের সময় তো ওরা ধান কিনেনি, বন্ধের সময় ধান তো ওদের কাছে ছিলই। ব্যবসায়ীদের অভিযোগ, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে বন্ধ রয়েছে চাল আমদানি। তবে কৃষকদের বেশিরভাগ ধান চলে গেছে কর্পোরেট প্রতিষ্ঠানের কাছে, আর এই সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। এলসি বন্ধ হওয়ার কারণে আমার প্রভাব পড়ছে। গাড়ি ভাড়া আগের থেকে পার বস্তায় ৩০ টাকা বাড়ছে। আগে মনে করেন ৮০ টাকা ছিল যে নগা থেকে আমাদের প্রতি বস্তায়, এখন ১১০ টাকা ১২০ টাকাও আসতেছে। বড় বড় কর্পোরেট কোম্পানিগুলা প্রচুর পরিমাণ ধান মজুত করে ফেলছে, ধান কৃষকের হাতে নাই। এই পরিপ্রেক্ষিতে ধানের চালের দাম অসম্ভব বাড়ছে। এছাড়া কোরবানির পর নানা অজুহাতে বেড়েছে পরিবহন ব্যয়ও, যার প্রভাব পড়েছে দামে। কর্পোরেট গ্রুপ আমার মনে হয় যেন কেন ধান চাউল বোধহয় এরা স্টক করতেছে বা এই ধরনের কোনো কিছুও হইতে পারে, কারণ না হলে হঠাৎ করে ধানের দামও বাড়ার কারণ নাই আর চাউলের দামও বাড়ার কারণ নাই। কারণ হাওড়ার সবসময় যখন পানি হবে হাওড়ার ধান চাউল অস্বাভাবিক হারে বাইরে আসবে, তখন বাইরে আসলে মার্কেট অটোমেটিক কমে যায়। তো এইবার তো একবারে পুরোটা উল্টা করতেছে। এমন অবস্থায় চালের অস্বাভাবিক দাম বৃদ্ধির লাগাম টানতে মোকাম ও মিল পর্যায়ে তদারকির দাবি সংশ্লিষ্টদের। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। ক্রেতা বিক্রেতার সমাগমে জমজমাট নওগাঁর সবচেয়ে বড় আমের মোকাম সাপাহার বাজার। বিভিন্ন সুস্বাদু জাতের আম উঠে এসেছে, বেচা কেনাও জমে উঠেছে। তবে আবহাওয়া এবং সরবরাহের ওপর নির্ভর করে ওঠানামা করছে দাম। ল্যাংড়া হিমসাগর কেজি প্রতি পাইকারিতে বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৫০ টাকায়। তবে আমরুপালির দাম কিছুটা বাড়তি, আকার ভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৮০ টাকায়। আম চাষিদের অভিযোগ, পাইকাররা ওজনে বেশি নেয়া এবং কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় আছে লোকসানের শঙ্কাও। মাজিদুর রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন রবিউল ইসলাম। ভোর থেকেই নওগাঁর সাপাহারে বাগানগুলোতে আম পাড়ার ব্যস্ততা চাষি ও বাগানীদের। রাস্তায় একের পর এক ভ্যানে করে বাজারে আসছে আম। বাজারে পরিধিও বাড়ছে মাইলের পর মাইল। বরেন্দ্র এই অঞ্চলে আমই এখন অর্থকারী ফসল হিসাবে বিবেচিত, কিন্তু বাজারে মিলছে না কাঙ্ক্ষিত দাম। এছাড়া তীব্র গরমের কারণে দ্রুত আম পরিপক্ক হয়, কখনো দাম কমছে, আবার কখনো বৃষ্টি ও বৈরী আবহাওয়ার প্রভাব পড়ছে বাজারে, ওঠানামা করছে দর। এর সাথে আছে পাইকার ও ব্যবসায়ীদের ওজনের মারপ্যাচ। ওজন আরো যদি কমে আসে, দামে বেশি হয়, তাহলে আমরা লাভবান হব। এই আমটা তৈরি করতে প্রতি মনে ২৭ থেকে ২৮০০ টাকা খরচ। এখন আমটা বিক্রি করতেছি ১৭০০ ১৮০০ টাকা মন বলতেছে। একটা বেচলাম ২৯০০, একটা বেচলাম ২৭০০। এতে লাভ লস খুব বেশি হচ্ছে না।
আম চাষিদের অভিযোগ, ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে প্রতি মনে 10 থেকে 12 কেজি আম বেশি নিচ্ছেন, অর্থাৎ 40 কেজির পরিবর্তে 50 থেকে 52 কেজিতে মন নির্ধারণ করায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। ক্যারেট সহ 52-তে, কিন্তু মাইকিং করছে এখান থেকে 50-এ, তা আমাদের প্রচুর লোকসান হচ্ছে। বাজার মন খারাপ, 200-300 টাকা ওদের ইচ্ছা মতো কিনতেছে, এতে আমরা খুবই লোকসানে আছি। তবে আড়তদার ও আম ব্যবসায়ীদের দাবি, আম পচনশীল পণ্য হয় এবং পরিবহনকালে অনেক আম নষ্ট হয়। সে কারণে আড়তদারদের সম্মিলিত সিদ্ধান্ত মোতাবেক আমের ক্যারেট সহ 52 কেজিতে মন নেওয়া হচ্ছে। ওয়েট লসের একটা ব্যাপার থাকে, যে ক্যারেটের ব্যাপার থাকে, তারপর কিছু আম পাকা যায়, তারপর কিছু আম পচা যায়, এইসব বাদ দিয়ে এই জন্যই মূলত 52 কেজিতে মন দেওয়া হয়। দাম বর্তমান যে রানিং আছে দামটা এরকম তাহলে চলবে, আর যদি দাম বাড়তে হয় তখন ব্যাপারীদের জন্য কষ্ট হয়ে যাবে। লাভ মোটামুটি, খুব বেশি লাভ হবে না, এবার বাজার একটু কম আমের। নওগাঁয় এবার 33,000 হেক্টর জমিতে 3,85,000 টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 3,500 কোটি টাকা। নওগাঁ সাপাহারে মাইলের পর মাইল এরকমই আমের বাজার। তবে এই আম বাজারে কখনো আমের দাম ওঠে, আবার কখনো পড়ে যায়। আবহাওয়া এবং ক্রেতার উপর নির্ভর করে আমের দরদাম। তাই এখানকার কৃষকের দাবি, এখানে যদি একটি হিমাগার স্থাপন করা হতো তাহলে হয়তো আমের ন্যায্য মূল্য পেতেন। নওগাঁ সাপাহার থেকে মাজেদুর রহমান, এখন। সারা দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। আজও 2 জন মারা গেছেন, নতুন করে আক্রান্ত হয়েছেন 392 জন। একই সঙ্গে পাল্লা দিয়ে সংক্রমণ বাড়ছে করোনারও। সকাল 11টা পর্যন্ত গেল 24 ঘন্টায় কুমিল্লার দাউদকান্দিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 98 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1800 জনে। এছাড়া জেলায় মোট মৃতের সংখ্যা 5 জন। এরই মধ্যে দাউদকান্দি পৌরসভা এলাকা এবং বরগুনা জেলাকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। একই সময় বরগুনায় নতুন করে আক্রান্ত হয়েছে 73 জন, আর হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন 224 জন ডেঙ্গু রোগী। টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় হাউসবোট চলাচলের নিষেধাজ্ঞা সহ 13 নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসক। যদিও তার কোনোটি মানছেন না পর্যটকরা। প্রশাসনকে রীতিমতো বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চলছে হাউসবোট। নিষেধাজ্ঞার বিষয়টি কাগজে কলমে না রেখে সঠিকভাবে বাস্তবায়নের দাবি করেছেন পরিবেশবিদরা। সুনামগঞ্জ থেকে মেহেদি হাসানের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। স্বচ্ছ পানি, মেঘালয় পাহাড় আর নীল আকাশের ওপর সাদা মেঘের ভেলা, এমন সৌন্দর্যের দেখা মিলে সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে। মূলত 100 কিলোমিটারের বেশি জায়গা জুড়ে টাঙ্গুয়ার হাওর দেশের সর্ববৃহৎ জলাভূমি। হাওরের রানী টাঙ্গুয়ার হাওরের এখন ভরা যৌবন। বর্ষাকালে হাওর সেজেছে তার আপন রূপে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন পর্যটকরা। হাওরের সৌন্দর্য উপভোগ করছেন বিলাসবহুল হাউসবোট আর ছোট বড় ইঞ্জিন চালিত নৌকায় ঘুরে, যাতে প্রতিনিয়ত নষ্ট হচ্ছে প্রকৃতি। এই অবস্থায় জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশের ক্ষতি রোধে 22 জুন 13 নির্দেশনা জারি করেছে স্থানীয় প্রশাসন। যেসব নির্দেশনার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হাউসবোট নিয়ে ঘুরছেন পর্যটকরা, মানছেন না কোনো নিয়ম। প্রশাসনের প্রতি একটু আশা রাখবো যে এই সুন্দর পরিবেশ রক্ষায় যেন প্রশাসন যেন আরো উদ্যোগী হয়। এই টাঙ্গুয়ারটা যদি এখন নজরদারি যদি না দেওয়া হয়, যে কোনো এক সময় এই টাঙ্গুয়ার মানুষ আসবে না। নিষেধাজ্ঞার বিষয়ে হাওর বিশেষজ্ঞরা সাধুবাদ জানালেও এই নিয়ম শুধু কাগজে কলমে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়নের তাগিদ তাদের। জেলা প্রশাসন যে নিষেধাজ্ঞা জারি করেছেন সেটা আরো আগে জারি করা দরকার ছিল। যদিও অনেক পরে করেছেন, তারপরেও বলবো এটা যাতে কাগজে কলমে না হয়ে এটা একটা বাস্তবিক রূপ পায়। জেলা প্রশাসক বলছেন, হাওরের ওয়াচ টাওয়ার ও আশপাশের এলাকায় পর্যটনবাহী হাউসবোট প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, যা বাস্তবায়নে দ্রুতই শুরু হবে টহল। আমরা যেহেতু নিষেধাজ্ঞাটি গতকাল রাতে জারি করেছি, ইতিমধ্যে আমাদের উপজেলা নির্বাহী অফিসার ওই এলাকায় অভিযান পরিচালনা করছে। প্রতি বছর টাঙ্গুয়ার হাওরে যায় প্রায় 4 থেকে 5 লাখ পর্যটক। এখন সুনামগঞ্জের জগন্নাথপুরে সেনাবাহিনীর অভিযানের সময় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে এক যুবক নিহত হয়েছেন। নিহত আবু সাইদ পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। এই ঘটনায় অস্ত্রসহ 4 জনকে আটক করেছে সেনাবাহিনী। বিকেলে সেনাবাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে উল্লেখ করা হয়, দিরাই উপজেলার কুলেঞ্জ
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা একরার হোসেনের সঙ্গে ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমানের আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে গত শুক্রবার উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং অস্ত্রের মহড়ার ঘটনা ঘটে। পরে গেল রাতে অস্ত্র উদ্ধারে অভিযান চালায় সেনাবাহিনী। এক পর্যায়ে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এ সময় গুলিতে আবু সাইদ নামের এক রাজমিস্ত্রি নিহত হয়। আটক করা হয় আরও 4 জনকে। জব্দ করা হয় একটি বন্দুক এবং 4টি পাইপ গান সহ 7টি রামদা, 9টি বল্লম, 6টি বুলেট প্রুফ জ্যাকেট এবং গুলি। গুলিতে মারা গেছে এটুকু জানছি, কে গুলি করছে কারা গুলি করছে এটা তো জানি না। যে মারা গেছে ওর নাম পাই নাই, তবে সে রাজমিস্ত্রি, একটা নিরীহ মানুষ, কোনো গ্রুপের না, এটুকু শুনলাম আর কি। জামালপুর জেনারেল হাসপাতালে আউটসোর্সিংয়ে জনবল নিয়োগকে কেন্দ্র করে চিকিৎসক দম্পতির হামলায় হাসপাতালের আবাসিক চিকিৎসক তারিকুল ইসলাম রনি এবং এক সাংবাদিক আহত হয়েছে। দুপুরে হাসপাতালের প্যাথোলজি বিভাগের ডাক্তারের কক্ষে এই ঘটনা ঘটে। অভিযুক্ত চিকিৎসক ডাক্তার ইকরামুল হক তালুকদার একই হাসপাতালের ডেন্টাল চিকিৎসক এবং তার স্ত্রী শারমিন আক্তার মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। দায়িত্বরত আবাসিক চিকিৎসক তারিকুল ইসলাম রনি জানান, সম্প্রতি হাসপাতালে আউটসোর্সিংয়ে তাদের মনোনীত লোককে নিয়োগ দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছিলেন। সে বিষয়ে রাজি না হলে ক্ষিপ্ত হয়ে হামলা চালায় ওই দম্পতি। এ সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক সাংবাদিক তাদের থামাতে গেলে তাকেও মারধর করা হয়। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ডক্টর তারিকুল ইসলাম রনি। অন্যদিকে এই ঘটনায় মঙ্গলবার সকাল থেকেই হাসপাতালের জরুরি বিভাগ ছাড়া অন্যান্য সেবা বন্ধের ঘোষণা করা হয়েছে। রাজশাহী, ময়মনসিংহ সহ বেশ কিছু জেলা নির্বাচন অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। রসিদ ছাড়া অর্থ লেনদেনের অভিযোগে সকাল থেকেই কয়েক ঘণ্টাব্যাপী এই অভিযান চালানো হয়। এ সময় দুদকের 3 সদস্যের দলটি জেলা, আঞ্চলিক এবং অন্যান্য দপ্তরের নথিপত্র খতিয়ে দেখেন। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, জাতীয় পরিচয়পত্র সংশোধন, স্থানান্তর এবং অন্যান্য সেবায় রসিদ ছাড়া অর্থ লেনদেনের অভিযোগ করেন এক সেবা গ্রহীতা। এর ভিত্তিতেই কারণ অনুসন্ধানে নির্বাচন কর্মকর্তা এবং কর্মচারীদের সাথে কথা বলেন তারা। এরপর প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেন দুদক কর্মকর্তারা। তদন্ত শেষে কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করা হবে। এরপর সেই অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন। এছাড়া বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ এবং পাবনা সহ বেশ কিছু জেলার নির্বাচন অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ এবং এনবিআর সংস্কার কমিটিকে যৌক্তিক প্রতিনিধি অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে 3 ঘণ্টার কলম বিরতি পালন করেছেন কাস্টম হাউসের কর্মকর্তারা। সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত কর্মবিরতিতে বন্ধ থাকে শুল্কায়ন কার্যক্রম। এ সময় চট্টগ্রামে রাজস্ব কর্মকর্তাদের অধিকাংশ টেবিল ছিল ফাঁকা। যদিও আমদানি পণ্য ডেলিভারি নিতে শুল্কায়ন কাজ শেষ করতে C&F এজেন্টরা সকাল 9টায় উপস্থিত হন। রাজস্ব কর্মকর্তাদের ঘন ঘন কলম বিরতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানি এবং রপ্তানিকারকরা। যথাসময়ে শুল্কায়ন না হওয়ায় বন্দর থেকেও পণ্য ডেলিভারি নিতে দেরি হচ্ছে। এতে গুনতে হচ্ছে 4 গুণ বেশি জরিমানা। বন্দরে তৈরি হচ্ছে কন্টেইনার এবং জাহাজ জট। ফাইল কমে যাওয়ায় 2 দিনের কাজ শেষ করতে লাগছে 4 থেকে 5 দিন। বিঘ্নিত হচ্ছে রাজস্ব আহরণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ঢাকার ধামরায়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে স্বেচ্ছাসেবক দল। সকালে পৌরসভার 3 নং ওয়ার্ডের আলীনগর এলাকায় সড়কের পাশে দেশীয় প্রজাতির গাছ রোপণ করা হয়। এর মধ্যে রয়েছে ফলদ এবং ছায়া বৃক্ষ সহ বিভিন্ন গাছ। কর্মসূচির অংশ হিসেবে এর আগে পৌরসভার 6টি ওয়ার্ড এবং 12টি ইউনিয়নে গাছ লাগানো হয়েছে। পর্যায়ক্রমে বাকি 4টি ইউনিয়ন এবং 3টি ওয়ার্ডে 3000 চারা বিতরণ এবং রোপণ করা হবে। বৃক্ষরোপণ কর্মসূচিতে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি সহ বলেন, জেলা এবং উপজেলা স্বেচ্ছাসেবক দল সহ ছাত্রদের নেতাকর্মীরা অংশ নেন। বর্ষা মৌসুমে খালবিল এবং নদ নদীতে পানি বাড়ায় কমেছে মাছের সরবরাহ। এতে বেড়েছে বিভিন্ন রকমের মাছের দাম।
সাতক্ষীরায় কেজি প্রতি 20 থেকে 50 টাকা বাড়তি দামে বিক্রি হয় বিভিন্ন চাষের মাছ। বিক্রেতারা বলছেন, বৃষ্টিতে ঘের এবং পুকুরের পানি বাড়ায় তেমন মাছ ধরা পড়ছে না, এতে বাজারে কমেছে সরবরাহ। একই চিত্র দেখা যায় ফেনীতেও। সরবরাহ কম থাকায় কেজিতে 25 থেকে 30 টাকা বেড়েছে চাষের মাছের দাম। এছাড়া সপ্তাহের ব্যবধানে সিলেটের চড়া সবজির বাজারও কেজি প্রতি 10 থেকে 15 টাকা বেড়েছে সব ধরনের সবজির দাম। বিক্রেতাদের দাবি, টানা বৃষ্টিতে নষ্ট হচ্ছে সবজি, সব মিলিয়ে বেড়েছে দাম। ওইদিকে হঠাৎ করেই দাম বাড়ায় বিপাকে পড়েন ক্রেতারা। বাজারে সরকারের নজরদারি বাড়ানোর দাবিও তাদের। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।